মন চূড়া দুঃখ পাশরা দেখবি যদি তারে মন চোরা দুঃখ পাশরা দেখবি যদি তারে মন চোরা দুঃখ পাশরা দেখবি যদি তারে সে যে নিত্য ধামা নন্দনগরে নিত্য ধামা নন্দনগরে নিত্য ধামা নন্দনগরে চলো যাই উজান মেরে চোরা দুঃখ পাশরা দেখবি যদি তারে মন চোরা দুঃখ পাশরা দেখবি যদি তারে অন্তরঙ্গ ভক্তের সঙ্গে বিরাজ করে পরম রঙ্গে সাঁতার খেলে প্রেম তরঙ্গে পুলক অন্তরে হায় হায় পোলা কোন্তরে অন্তরঙ্গ অন্তরঙ্গ ভক্তের সঙ্গে আর বিরাজ করে পরম রঙ্গে সাঁতার খেলে প্রেম তরঙ্গে পুলক অন্তরে পোলা কোন্তরে সে যে ভক্তের বাধ্য ভবারাধ্য ভক্তের বাধ্য ভবরাধ ভক্তের বাধ্য ভবারাধ্য মরিষ্কান্ত তপস্যা করে মনোচরা দুঃখ পাশরা যদি তারে মন চোরা দুঃখ পাশরা দেখবে যদি তারে যোগী ঋষি দিবানিষি এরা তত্ত্বজ্ঞানী তত্ত্বমসি সাধন করে বনে বসি থাকি অনাহারে হায় হায় থাকি অনাহারে তবু পাইনি দেখা বাঁকা সখা পাইনি দেখা বাঁকা শাখা তবু পাইনি দেখা উলুধ্বনি হরিধ্বনি জয় জয় শান্তি হরি গুরু চরণ বিধিবিধান ভাবে হরি বল। আহারে তবু পাইনি দেখা বাঁকা সখা পাইনি দেখা বাঁকা শাখা পাইনি দেখা বাঁকা সখা যতদিন না প্রেম সঞ্চারে মনোচরা দুঃখ পাশরা দেখবে যদি তারে মন চোরা দুঃখ পাশরা দেখবে যদি তারে তাই প্রেম অনুগা হও মন আগে আরে ডাকো তারে অনুরাগে
জিকির তো যোগে জাগে সাধ্য সাধন করে সাধন করে সেরে সাধন ভজন পৈশাচ বৃত্তি সাধন পয়সা সেরে সাধন ভজন পৈশাচ বৃত্তি বসে থাকনি বৃত্তি আগারে রূপাসোরা দেবে যদি তারে বনসোরা রূপাসোরা দেখবে যদি তারে মনোচূড়া দুঃপাসরা দেখবি যদি তারে সে যে নিত্যধাম আনন্দ নগরে অমন চলো যাই ওজান মেরে মনোচূড়া দুঃপাসরা শ্রীমৎ অশ্বিনী ঘোষের গান আপনারা সবাই জানেন। আমি একটা ঘোষার গান দিয়ে ছোট বাজাও বেহালা ছোট বাজাও আমি একটা ঘোষার গান দিয়ে শুরু করলাম, কারণ সামঞ্জস্যের পরে আলোচনা করতে গেলে কবি গানে বাগবিতণ্ডা হয়, আর কবিয়াল যারা এরা বাগবিতণ্ডা করে থাকে, কিন্তু প্রকৃত যদি কেউ হরিভক্ত হয়, প্রকৃত হরিভক্ত, তার ভিতরে কোনো বাগবিতণ্ডা থাকে না। মহানন্দ পাগল তারক গোসাইরে বলল যে আমার ছেলেটারে একটু কবি গান শেখা। অশ্বিনী গোসাইরে পাঠালো তারক গোসাইর কাছে। তারক গোসাই কয়দিন রেখে বলছে তোমার আর কবি গান গাইতে হবে না। কেন? তুমি বাড়ি চলে যাও, তোমার দ্বারা কবি গান সম্ভব না। একদিন মহানন্দ পাগল জিজ্ঞেস করেছে তারক গোসাইরে, ও তারক, আমার ছেলেটা কবি গান কেমন গায়? তারক গোসাই বলছে ভালো গায়, ভালো গায়। তারক গোসাই আবার গল্লি দিয়ে এসে আবার তারক গোসাইকে জিজ্ঞেস করছে, ও তারক, কি জানো বললে? আমার ছেলেটা কবি গান কেমন গায়? কোসে ভালো গায়। আবার এসে বলছে, একটু পরে আবার এসে বলছে, ও তারক, কি জানো বললে? আমার ছেলেটা কেমন গায়? কোসে কতবার বলবো, ভালো গায়। মহানন্দ পাগল বলছে, রাগ করিস না, ছেলের কথা যত ভালো শুনি তত আমার ভালো লাগে। কারটা বেশি আছে? একটু শান্ত হয়ে থাকো বাবা। অশ্বিনী গোসাইকে বললো তোমার কবি গান গাইতে হবে না, বাড়ি যাও। কেন? বলতে যার হরি বলতে চোখের জল অবিরাম ঝরে তার দ্বারাই কবি গান সম্ভব না। কবি গান গাইতে হলে জ্ঞানের প্রয়োজন। আর তোমার তো তৃষ্ণা তন্দ্রা নিদ্রা মহকম্পকায় সেদশ্রু পুলক বিকারে প্রাণ যায়। হেন নাহি বন্ধু হরি কৃপা সিন্ধু এক বিন্দু মারি এনে দেয় আমায়, হরিদয়াময় করলে কি আমায় তব বিচ্ছেদ জরে দহিছে হৃদয়। তোমার তো অধৈর্য উলুরবার নাহি কোনো জ্ঞান, জলধর বিনে জ্বলে যায় এই প্রাণ। জলে তনুজর শুষ্কা উষ্টা ধর, নিরস রসনায় পিপাসায় প্রাণ যায়। কবি গান গাইতে হলে জ্ঞানের প্রয়োজন বাবা। তুমি হরি বলতে এলো, তুমি অজ্ঞান হয়ে পড়ো, তোমার দ্বারাই কবি গান সম্ভব না। তুমি যাও, তুমি সর্বসময় হরি কথায় বিরাজমান থাকো। জয় জয় শান্তি হরি গুরু চাঁদ হরি বল। আমরা কিছু কিছু দেখেছি, ছোট্ট করে কথাগুলো শোনো। আমরা যখন গলায় আচার মালা নিই, আমরা কোনো ভক্ত হবার চেষ্টা করি, আমরা বলি আমি গোবিন্দের দাস,
বা আমি হরি ঠাকুরের দাস। কিন্তু অশ্বিনী গোসাই বললেন আমি স্বর্গমত্ত খুঁজে দেখলাম, হরি ঠাকুরের দাস খুঁজে পেলাম না। এগুলো মিথ্যে কথা। হরিদাস খুঁজে পেলাম না ত্রিলোকে। হরিদাস পরিচয় দেওয়া, কেউ যদি পরিচয় দেয় হরিদাস পরিচয় দেওয়া, এ মিছে লোকে বলবো, এ মিথ্যে কথা। সকালের থেকে সন্ধ্যা পর্যন্ত তোর ঠাকুরকে খাটানোর জন্য তুমি ব্যস্ত হয়ে পড়ো। ঘুমের থেকে উঠেই বলো ঠাকুর আমার ছেলে মেয়ে ভালো রাখো, বলো না? বাড়ি যদি একজন সেবা দাসী থাকে, একজন দাসী থাকে, একজন চাকর থাকে, তাকে প্রতিদিন তোমার করা অর্ডার থাকে যে সকালবেলা উঠে গরু পরিষ্কার করবা, গোয়াল ঘর, এরপর ছেলে মেয়ে কোন জায়গায় কি আছে সব জায়গায় দেখে শুনে তুমি রাখবা। আর তুমিও ঠিক ঠাকুরকে সেইভাবে খাটাও। সকালবেলা ঘুমের থেকে উঠেই কাও ছেলে মেয়ে ভালো রাখো। অশ্বিনী গোসাই কি বললেন? প্রাণমতী সুখসারী পহাইল সর্বরী। শ্রীহরি কি গাইতে বলছে? মঙ্গল গাও। যেমন এইটাই টোন বেশি আছে, এইটাই আমারটাই টোন বেশি আছে, টোনটা একটু কমায় রাখো। যেমন সুখসারী প্রহরে প্রহরে জেগে কৃষ্ণের মঙ্গল চিন্তা করত, এই জন্য নিজের মনকে বলছে মন প্রাণমতী সুখসারী পহাইল সর্বরী শ্রীহরি মঙ্গল গাও হে। সকালবেলা উঠে তোমার উচিত বিশ্ব পৃথিবী খানা যে চালায় তার মঙ্গল কামনা তোমার করা উচিত। কিন্তু আমরা দেখেছি আমরা মঙ্গল কামনা কখনোই করি না। আমরা কি করি? ঘুমেরতে উঠেই কই যে আমার বৌসাল মেয়ে যেন ভালো থাকে। কি মা সত্যি কথা বলতেছি না নাকি? আমরা ঠাকুর কি পাবো কি করে? পাবার কোনো নির্দেশনা আমাদের নাই। কিন্তু আমরা মালা নিয়ে নিয়ে বড় গোসাই হয়ে আমরা এখন বর্তমান গোসাই টাইটেল দিচ্ছি। অশ্বিনী গোসাই কোনো সময় বলে নাই আমি গোসাই, বলিছে নাকি? ওনার গানের ভিতরে পাওয়া যায় অশ্বিনী অধম, অশ্বিনী কীটস্য কীটকৃমি, অশ্বিনী গুণ্ড। কিন্তু একটা বিষয় মনে রাখবা, তারক গোসাই লিখেছে, কি লিখেছে? রাধারীন শুধু ছিল বাসনা শ্রীদাম জানো না। এই কথার ভিতরে অনেকে ব্যাখ্যা করে, আপনারা শুনে দেখবেন, যে রাধারীন শোধ করবার জন্য মহাপ্রভু এসেছে নদিয়ার বাজারে। কিন্তু তারক গোসার এই গানটা যদি কেউ পড়ে থাকো তাহলে বুঝতে পারবা যে মহাপ্রভু রাধারীন শোধ করতে এসেছে না উনি কি কর্মের জন্য এসেছে। তারক গোসার একটা গান আছে, আমার গোসার কি ভাব ভাবের অন্তকে বাপায়, রাধারীন সুদিতে কি এত দায়। 14 ভুবনেশ্বর, 14টা ভুবন আছে। তারক গোসাই লিখলেন কলম ধরে, এই 14 ভুবনেশ্বর কে? আমার হরিচাঁদ। তিনি হচ্ছেন 14 ভুবনেশ্বর। এর ভিতরে কে আপন তার কে পর? তুমি বলতে পারো? তুমি বলতে পারো এর ভিতরে কে আপন তার কে পর? কার জন্য কান্দে সে নিরন্তর? আরে 14 ভুবনই যার ঋণী, সে আবার কার ঋণী? এসব ভাব ঋণী এমন কে আছে যে তার ঋণের ভার কুলায়? দেখাতে পারো? এমন কে আছে পৃথিবীর বুকে যে তার ঋণের ভার কুলায়? রাধার অন্তকারী কোটি কোটি রাধা যার দাঁড়ি, সে হয় একটা রাধার দিনাদারি। কিন্তু একটা বিষয়ের ভিতরে লুকানো আছে। কি বিষয়? ভগবান বলেছিল হ্যাঁ আমি রাধার কাছে ঋণী হয়েছি। এখান থেকে কি বোঝা যায়? যেমন আমার পিতা হচ্ছে শিশির সরকার, উনি আমারে মাঝে মাঝে বাবা কয়। আচ্ছা উনি যদি আমারে বাবা কয়, আমি যদি কখনো ভেবে বসি যে শিশির সরকার আমারে বাবা কয়, তার মনে হয় উনারে আমি জন্ম দিছি। কি এরকম ভাবা হয় না? একটা মূর্খামি না? মানে আমারে বাবা বলে আমি ভাবছি আমি মনে হয় জন্ম দিছি না, আমারে ভালোবাসে এই জন্য আমাকে বাবা বলে। মূলত আমাকে জন্ম তিনি দিয়েছেন। তা তুমি ভাবে বসে না যে রাধারীন সুদিব তোমার কাছে ঋণী হয়েছে, তুমি ভাবে বসে না যে হয় মনে হয় ভগবান আমার কাছে ঋণী হয়ে গেছে। আরে 14 ভুবন যার ঋণী, সে আবার কার ঋণী? এমন কে আছে যাতে সে তার ঋণের ভার কোলায়? আমার গোসার কি ভাব ভাবের অন্ত কি বাপায়?
রাধার অন্তকারী, কোটি কোটি রাধা যার দাঁড়ি, সে হয় একটা রাধার দেনাদারি। তার ফিকিরি বুঝবে কে? ব্রহ্মা, বাল্মীকি, শিব আর কৃষ্ণদাস কি লেখে যেটা সাধ্য হয়। তারক গোসাই লিখলেন হরিচাঁদ চরিত্র সুধা প্রেমের ভান্ডার, এর আদিও নাই এর অন্ত নাই, তাই হয়েছে কলিতে প্রসার। যার আদি অন্ত নাই তুমি কি বুঝবা ওই জায়গা যাইয়া? কিছু বুঝতে পারবে না। শেষে গোলক পাগলকে দিয়ে তারক গোসাই বোঝালেন মহাসংকীর্তনের পোতায় কি লিখলেন? যার একুলো নাই ওকুলো নাই, শোনো গোসাই গোলক চান কয় তার ভাবজনে আর কার্য নাই। আয় সবে আমরা হরিচাঁদের গুণ গাই, যদি করবি এই ভব সাবন ধরো তার শ্রীচরণ। জয় জয় শান্তি হরি গুরু চাঁদ পৃথিবীর আনন্দে হরিব। যদি তরবি এই ভব সমন ধরো তার শ্রীচরণ, পাবি নিত্য ধন। সে ধন না পেয়ে তারকে দিন বৃথা যায়, গোসার কি ভাব ভাবের অন্তকে বা পায়। কিন্তু আমাদের মনে রাখা উচিত, আমাকে ভালোবাসে এই জন্য আমাকে বাবা বলে, মূলত আমি বাবা না। তুমি ভেবে বসো না আমি মনে হয় ভক্ত, ভগবানের থেকে বড় মনে হয়। না না না, দয়াময় তোমার যে দয়ার নাই তুলনা। অশ্বিনী গোসাই উনি একটা ভাবনা করতে গিয়ে উনি ভাবলেন যে ঠাকুরের একটু রূপ বর্ণনা করি। উনি রূপ বর্ণনা করলেন। কিভাবে করলেন? উনি লিখলেন যে হরি তোমারই তুলনা তুমি, তোমারই তুলনা তুমি, আর কারো সঙ্গে তুলনা দেওয়া যায় না। হরি তোমারই তুলনা তুমি, কোন গুণে কার সঙ্গে তুলনা করিব আমি? উনি রূপ বর্ণনা করলেন। প্রথমে বললেন কি, আমি সোনা শুনি মণি পরশ পাথরও জানি, এগুলো আমি জানি, কিন্তু তব রূপ সনে কিসে বলো গুণ? তোমার রূপের সঙ্গে এর তুলনা করা যায় না। তুমি গুণময় অন্তকে বা পায় অনন্তময় অন্তর্যামী। আমি ইন্দ্র চন্দ্র সূর্য, তুমি হচ্ছ সবার পূজ্য, তোমারও লাগিয়া সব করি ত্যায্য। কে? দেব মৃত্যুঞ্জয় হয়ে নিরাশ্রয়, তোমারই আশায় বেড়ায় ভূমি। সোনার কাশি দিয়ে দিল স্বয়ং ভোলা মহেশ্বরকে, সমস্ত কিছু সেরে শ্মশানে চলে গেল। তুমি অনাদির আদি, তুমি গুণনিধি, তুমি বেদ, তুমি বেদাঙ্গ, তুমি বিধাতার বিধি, তুমি গুণাকর গুণের সাগর, স্থাবর জঙ্গম ভূমি। হরি তোমারই তুলনা তুমি। লক্ষ্মী দাসীজার ভান্ডারী কুবের, অনন্ত গুণময় শিরোমণি শিবের, বিপদ ভঞ্জন শ্রীমধুসূদন, জগত রঞ্জন স্বামী। হরি তোমারই তুলনা তুমি। শেষে পদ দিলেন এই প্রেম সম্বন্ধে বলে মহানন্দে, ব্রহ্মা শিব যারে করজোরে বন্ধ, যার চরণের দ্বারে সব সময় পড়ে থাকে, তুল্য নাহি যা মহিমা অপা। এরপরে যা হয় হোক। এই যখন রূপ বর্ণনা করতে গেলেন উনি বুঝলেন না আমার রূপ বর্ণনা করতে গিয়ে ভুল হয়েছে। যদি বলেন অশ্বিনী ঘোষার ভুল হয়, আপনি কেমন কথা বলেন, ওনার পরবর্তী গানটা পড়ে দেখবেন। উনি বললেন যে তার রূপের কথা গুণের কথা বলা ভুল, কারণ গুরুদেব তারক গোসাই লিখেছে যার আদিও নাই তার অন্ত নাই। আমি একটু রূপ ব্যাখ্যা করতে গেছিলাম। আরে যার সে গুণের অতীত, গুণাতীত, তার গুণের সীমা নাই, তারে কোন গুণেতে পাই? 17তম, এই তিনটে হচ্ছে প্রকাশ্য। আর আমার হরিচাঁদের গুণের পাই না তাই, আর আমি সোনার চুরিটা নিয়ে নিয়েছি ওই জায়গায়। তা বললেন আমার ভুল হয়ে গেছে। কি? তার রূপের কথা গুণের কথা বলা ভুল। তার কি গুণ কব, কি বর্ণিব, অনাদি যার না পায় মূল। উনি বোঝাতে চাইলেন না, ওনার গুণের কথা শেষ করা যায় না, উনি হচ্ছে গুণের অতীত। এই জন্য অশ্বিনী গোসাই বলেছেন গুণাতীত, তার তো কোনো গুণের সীমা নাই, তারে কোন গুণেতে পাই? 17তম, আর আমার হরিচাঁদের গুণের পাই না ঠাই। যদি কোনো ভক্ত এইভাবে থাকতে পারে শক্ত, যদি প্রেমে পরিপূর্ণ হয়ে গুরুর কাছ থেকে ভজন সাধন জেনে যদি হরির পায়ে যদি সমর্পণ হতে পারে, তবেই সে প্রকৃত সাধু বলে পরিচয় হবে। হরি বল। এই স্তরে গেলে তার কাছে তখন মান অপমান সমান হয়ে যায়। এই জন্য বলেছে মান অপমান যাহার সমান তার তুল্য নাই ত্রিলোকে, শুভ অশুভ সমজ্ঞান তার তুল্য নাই ত্রিলোকে। এরপরে উনি বললেন যে বিপদ ও সুপদ মম উভয় একাকার। আমার বিপদের দিনও নাই, সুপদের দিনও নাই। একজন সাধুরই ডেলা মারবা, ও সাধুর ব্যথাও হবে না, তোমারে রাগও করবে না, কিছু বলবে না, মানে তার সুখ দুঃখ কিছু নাই। তার সুখ দুঃখ বলে জগতের পরে কিছু নাই। সে শুধু হরি বলে কামতে জানে, আর কিছু জানে না।
আর আমার মতো মানুষের ডেলা মারার সঙ্গে সঙ্গে আমি 5টা দেবানি তারে নাকি। তখন দেহের ভিতরে যারা থাকে এরা আস্তে আস্তে তখন সেই খারাপ দিকে বৃদ্ধি পায়। এই জন্য বলেছে অশ্বিনী গোসাই বলেছেন, আমার লোক বিপদ আর সুখ দুবই একাকার, আমি নিরাশার দরিয়ার মাঝে দিয়েছি সাঁতার। দেহের ভিতরে যারা ছিল সুমতি কুমতি দুইজন, এরা দ্বন্দ্ব বুঝে হলো মিলন। এরা বলছে না এর ভিতরে থাকে সুখ পালাম না। কেন সুখ পালাম না? এর সুখও নাই, এর দুঃখ নাই। তাহলে আমরা বিভেদ করি কি কারণ? এই জন্য সুমতি কুমতি দুইজন এরা দ্বন্দ্ব বুঝে হলো মিলন, হয়ে তারা প্রেমের ভজন হলো নির্বিকার। যখন প্রেমের অনল দেহের ভিতরে জ্বলে, ভক্তির কণ্ঠক যে 5 জন, জাতিবিদ্যা মহতঞ্চ রূপ যৌবন মেয়ে বাচ, এই যে ভক্তির কণ্ঠক যে 5 জন, এরা প্রেমানলে হলে রাহুল। তাই দেখে কামাদি 6 জন কান্দে অনিবার। 6 জন কান্দিছে যে ওরা ফুরিয়ে গেল, সুমতি কুমতি 2 জন মিলে ভজন সাধনের দিকে এগোলো। 6 জন ওরা কান্দেছে, আমাদের দশা কি হবে? এই অবস্থায় গেলে তখন বিরোধী হয় 6 জন ছেলে। এই জন্য অশ্বিনী গোসাই বলেছিলেন, উনি মনে মনে ভেবেছিলেন, যখন বুঝতে পারলেন তখন মনে মনে ভেবেছিলেন, মনে ভাবি কাঙাল হব। উনি ভাবতেছে আমি কাঙাল হব, বেহাল সাজিব, সেরা কান্তা করিয়ে ধরন গাছতলায় রব, উনি ভাবতেছেন। তা প্রথমে মহামায়া বলতেছে, মহামায়া কি যেন প্রথম কলি, উনি বললেন মহামায়া মাতা যিনি, কাতর বাক্যে বলেন তিনি। উনি বলতিছে, মহামায়া বলতিছে কাতর বাক্যে, কোথায় যাও রে জাদুমণি, কোন প্রাণে তোরে বিদায় দেব? না না না, তুই কাঙাল হওয়ার কোনো দরকার নাই। লোভমোহ পুত্র 6 জন, এরা বিনয় বাক্যে করে বারণ, পুত্রের মায়া করেছে দন, প্রাণ অন্তে না যেতে দেব। অর্থাৎ তোমাকে কাঙাল শাস্তি দেব না, কিন্তু হরি প্রেমের অনল এমন ভাবে চলেছে, সমস্ত কিছু ধুয়ে মুছে তখন হরি প্রেমে বিভোর হয়ে হরি প্রেমে সাগরে ভাসে। হরি বল। এই জন্য নিত্যলীলা তখন দেখতে পারে মানুষ। এই জন্য আমার গোসাই গানে বললেন, হা হা ওরা কান্দি ধন্য কলি যুগ ধন্য, জীবিকে হয়ে সুপ্রসন্ন, জন্ম নিল শ্রী চৈতন্য যশোমন্তের ঘরে। হায় হায় যশোমন্তের ঘরে, এবার নিহেতু প্রেম দিবার জন্যে, এবার নিহেতু প্রেম দিবার জন্যে এসেছে মানব দেহ ধরে। দুঃখ সোরা দেখবে যদি পাবে, দুঃখ সোরা দেখবে যদি পাবে। আর ওরা কান্দি নিত্য ধামে, আরে মত্ত আছে গোপীর প্রেমে, গেলে পরে ভাগ্যক্রমে দেখবি সে অধরে। দেখবে সে আধারে, গোসাই গুরু চন্দ্রের দয়া বিনে, আমার গুরু হরি 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 বল, হরি বল, হরি বল, হরি বল। আমার গুরু চন্দ্রের দয়া বিনে, আমার গুরু চন্দ্রের দয়া বিনে অশ্বিনী দেখবি কেমন করে। যদি পাবে
সোনা দিবে যদি তারে। দেখবেন আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, আধার কার্ডে কান্না নিজের নাম তুই তালই মুসার নাম ঢুকে গেল, হাজার হাজার নাম। তার মানে কি ওই অফিসে বসাইছে কারে? ওর যোগ্যতা যদি না মেলে তাহলে বসাইছে নাকি? তাহলে ওনাদের যদি ভুল হয় আমাদের হবে না? ওনারা তো সরকারি মাল। এক বুড়ো 80 বছর বয়স ওই এক সরকারি অফিসে গেল। সরকারি অফিসে যাওয়ার পরে বুড়োর কপাল মন্দ, গিয়ে দেখে সরকারি অফিস বন্ধ, কিন্তু জালনা খোলা নয়। জালনা খোলা দেখতে পেয়ে ওই বুড়ো ডাক দিয়ে বলছে, ওই ভিতর দিয়ে দেখছে একটা মহিলা বসা আছে। এখন করছে, ও মামনি, তা দরজা বন্ধ করে জালনা খোলা রাখছো কিসের দায়? ভিতর থেকে ওই মামনি ডাক দিয়ে কয় যে তোমার তো জানা নাই এইটা হচ্ছে সরকারি অফিস, প্রচন্ড চাপ হয়, দরজা দিয়ে সামলানো যায় না, জালনার ব্যবস্থা করেছি এই সময়, তোমার কি সমস্যা তাই কও। বুড়ো সবার সামনে চলো। বুড়ো করছে যে সমস্যা না হলে আইসি নাকি? কি করছে? আমার এই সুতির নাইটি দিয়ে ঠিক করে দাও। কও কি রাখে? এত জোরে জোরে বলতিছে, আর উনি সুতির নাইটি নিয়ে সরকারি অফিসে গেছে। ওই মহিলার রাগে এখন কি কবে? করছে এটা সুতির নাইটি ঠিক করার জায়গা না। বুড়ো লাঠি আছে এইভাবে তাকায় করছে, তাই এটা কিসির জায়গা? এটা হচ্ছে সরকারি অফিস, আধার কার্ডের কানেকশনের অফিস, এখানে আধার কার্ড ঠিক করা হয়, আর উনি সুতি নাইটি নিয়ে আইছে এই জায়গা। করছে আধার কার্ড যদি ঠিক করা হয় তাহলে আমি ঠিক জায়গায় আইছি। করছে তার মানে? করছে আমার নাম হচ্ছে সুধীর মাইটি, আধার কার্ডে আইছে সুতির নাইটি। উনার নাম হচ্ছে সুধীর মাইটি, আধার কার্ডে আইছে সুতির নাইটি। কয় কি না? তাহলে ঠিক আছে। এই জন্য চরণ ধরে করিমানা, সরকারি অফিসেও ভুল হয় কিনা কি সত্যি কথা না? যেখানে যে ব্যবস্থা সেখানে সেই ব্যবস্থার পরে চলতে হবে। একটু হাসায় নিলাম লোকজন, সবাই যাতে আমার দিক তাকায়, বুঝো না? ওই কথা কি বলতাম নাকি? একটু হাসায় নিলাম। যখন যে পরিবেশ তখন সেই পরিবেশে কাজ করতে হয়, সত্যি কথা না? আমা যখন যে পরিবেশ তখন সেই পরিবেশে। এক লোক ওই মানে বাথরুম মানে পায়খানা করতে গেছে ওই বাঁশবাগানে। আমরা মহারাষ্ট্রে কয়েকদিন আগে গান গাইতে গেছি হরিদেশ ঘোষের আশ্রমে। আমাকে করছে যে বদনা নিয়ে বাগানে চলে যাও। কৌদি বাগানে যাও, এখনো অভ্যাস আছে নাকি? আর একজন করছে তুমি যাইয়ে না সরকার মশাই। কেন? কয়েক 1 মাসের ভিতরে 9 জন মানুষ বাগে এনেছে। কও হাগা আসে? হরিদাস কুসাই কয়েছি যে না না ভয় নাই, তুমি বদনা নিয়ে যাও। আমি বলছি না, 7 দিন পায়খানা না করলেও বাগানে যাব না, বুঝলি? যখন যে পরিবেশ। তা ওই এক লোক ওই মানে পায়খানা করতে গেছে, বদনা নিয়ে গেছে, সে বদনার ছাতা হচ্ছে ফুটুয়া, বুঝলি? যেই জল থইতে জল পড়া শুরু করেছে। ও লোক ভাবতেছে পায়খানা করতে করতে সব পড়ে যাবে না, তাহলে এক কাজ করি, আগে জল খরচ করি পরে পায়খানা। ও লোক আগে জল খরচ করিয়ে পরে পায়খানা করে। যখন সব পরিবেশ সেই পরিবেশের পরে চলতে হবে। যা কি রে হাসতে হাসতে পড়ে গেল নাকি? আমি গণপতি সরকার নাম পরিহার করে আমি নকুল দত্ত ভূমিকার নাম করিলাম ধারণ। এই নকুল দত্ত যেজন রয় আর রাজিন্দির পাগলা যেজন রয়, ইনরা দুজন জাগতিক জগতে সরকার হয়। উনি হচ্ছে রাজিন্দির সরকার, বড় রাজিন্দির সরকার, আর ওনার সঙ্গে বিপক্ষে মাঝে মাঝে এই নকুল দত্ত গান গায়। আমরা দুইজনে যখন গান করি আমি বলি আপনার দিকের বরাবরই। কিছুদিন ধরে যখন গান করি, গান করতে করতে কি বলবো আপনার দিকের কাছে, একদিন শুনলাম উনি নাকি পাগল হয়ে গেছে, রাজিন্দির পাগলা পাগল হয়ে গেছে। আমি ভাবলাম তাই বাড়ি গেলি তো পাওয়া যাবে না, হয়তো পাগলা গারোতে গেলে পাওয়া যায়। আমাকে একজন ডাক দিয়ে কয় উনি সে পাগল হয় নাই। কোন পাগল হয়েছে? বলছে উনি গিয়েছিল উরাকান্দির গায়ে। সেখানে যাবার পরে আমি বলি আপনার দিকের গোসরে, সেই জায়গায় যাবার পরে কারে দেখেছে, সেই মানুষ দেখে পাগল হয়ে গেছে। কি বলবো আপনার দিকের ধারে একদিন যখন কবি গান গাই দিয়ে যাই সত্য পরিচয়, আমি দেখি উনি মাঝে মাঝে হাগরুচান বলে চোখের জলে ভাসে। আমি মনে ভাবলাম তাই এইরকম ভাব তো আগে পরে দেখি নাই।
ইনি গুরুচন্দ্রের নাম কেন করে স্মরণ? এই গুরুচন্দ বা কে হয় আমি দিয়ে যাই তার সত্য পরিচয়। দেখি কবি গান শেষ হোক, তারপরে জিজ্ঞেস করবা নেই সবাই। কি বলবো আপনার দিকের ধারে বসে শোনেন নারী নরে। কবি গান শেষ হবার পরে গেলাম যখন বাসরে। বাসরে যাবার পরে সমস্ত দোহরপত্র সবাই ঘুমিয়ে গেছে, কেউ জেগে নাই। এমন সময় আমি ওই রাজিন্দির পাগলের কাছে নিয়েছি ঠাই। সেখানে যাবার পরে গোসাইরে প্রণাম করে আমি বললাম, তাই গোসাই আমি একটা কথা জানতে চাই। এতদিন ধরে যখন তোমার সঙ্গে কবি গান গাই, কবি গান গাইতে গেলে কত আনন্দ পাই, কিন্তু আজকের যে কবি গান শুনি আমি বলি তোমার কাছাকাছি এই গানের ভিতরে একটু আলাদা স্বাদ পাই। বলছে কি স্বাদ পাইছো? বলছে আমি দেখেছি মাঝে মাঝে গুরুচান বলে, হ্যাঁ গুরুচান বলে চোখের জলে ভাসছো, এইটা কি কারণ? এইটা তোমার কাছে জানতে চাই। কি বলবো আপনার দিকের ধারে? উনি বলেছে জীবনে যাহা করেছি আমার মনে হয় সমস্ত কিছু ভুল হয়ে গেছে। আমি যদি সকাল সকাল যেতাম ওরাকান্দির গায়ে, এই মানুষ আরো আগে দেখতে পারতাম, মিথ্যা কথা নয়। কি বলবো আপনার দিকের ধারে? এখন থেকে যতদিন বাঁচবো হরিগুরুচাঁদের আদর্শ নিয়ে আমি বাঁচতে চাই। আমি ভাবলাম তাই এই হরিগুরুচাঁদ আবার কমতে আসলো, এ তো ভালোভাবে শুনি নাই। কি বলবো আপনার দিকের ধারে? এখান থেকে প্রশ্ন করবো শুরু, আপনারা শুনবেন জ্ঞানী আর গুরু। ওই পাগল আমাকে করেছিল বর্ণনা, এই জগৎ সংসারে যত মানুষ আছে কিনা সবাই একদিন হরিগুরুচাঁদের মত করিবে গ্রহণ। আমারও মনে আছে, ভাবো আমিও মতুয়া হব জগৎ সংসারে। আমি কেঁদে কেঁদে হরিগুরুচাঁদের নাম প্রচার করব এবং ভক্তের দ্বারে দ্বারে করিব বিতরণ। এই পাশে কথা কয় কারা? বাবা কথা বলো না, চুপ করে থাকো। কি বলবো আপনার দিকের ধারে বসে শোনেন নারী নরে। কিন্তু মতুয়া তত্ত্ব সম্পর্কে আমার তেমন কোনো জ্ঞান নাই। এই জন্য প্রথম প্রশ্ন করব তাকে, আপনারা শুনবেন নারী নরে। জগৎ সংসারে 5টি পথ রয়, সাধনার 5টি পথ। শাস্ত্রগ্রন্থ পড়ে দেখবেন, 4 বেদ, 14 শাস্ত্র, 18 পুরাণ, 9 লক্ষ গ্রন্থ, যতগুলো গ্রন্থ আছে সমস্ত গ্রন্থ পড়ে দেখবেন মাত্র 5টি সাধনার পথ আছে। কি কি? শাক্ত, শৈব, গণপত্য, সৌর আর হচ্ছে বৈষ্ণব। এই 5টি আছে পথ। এর ভিতরে কিন্তু মতুয়া কোনো পথ নাই। এই 5টি সাধনার পথ। শাক্ত মানে যারা কালী ভক্ত, শাক্ত মানে যারা শৈব, যারা শিবের ভক্ত। কি বলবো আপনার দিকের ধারে বসে শোনেন, শৈব মানে শিবের ভক্ত, শাক্ত মানে কালী ভক্ত। এরপরে বৈষ্ণব, যারা বিষ্ণুকে জানেন যারা বৈষ্ণব। সৌর মানে যারা সূর্যের ভক্ত। এইভাবে 5টি পথ আছে। এর ভিতরে কিন্তু মতুয়া পথ বলে কোনো কিছু জগৎ সংসারে নাই। কিন্তু এই মতুয়া মত কোথা থেকে সৃষ্টি হলো এর একটু নিদর্শন আপনাদের কাছে দিতে চাই। কি বলবো আপনার দিকের ধারে? আমি যখন লীলামৃত পড়ে দেখতে পাই, লীলামৃতের ভিতরে পরিষ্কার লেখা আছে, হরিচাঁদ ঠাকুর যেদিন দাসেদের বাড়িতে গেল, আপনাদের কাছে বলা ভালো, দাসেদের বাড়ি যাবার পরে যখন এইভাবে ভক্তদের মিলে একই সঙ্গে মহোৎসবের ভিতরে আনন্দ করছে অনুক্ষণ, এমন সময় ওই আসরে, ওই হরিবাসরে 3 জন ব্রাহ্মণ দিল দর্শন। 3 জন ব্রাহ্মণ এলো। 3 জন ব্রাহ্মণ যখন এলো, তখন ওই আসরের ভিতর যখন ঢুকে গেল, এখন দেখে যে শূদ্রের ভগবান অর্থাৎ নমশূদ্র, তখন তো চণ্ডাল বলতো, তখন বলতে শূদ্রের ঘরের ভগবান ওখানে বসে রয়, যে এসে প্রণাম করেছে তার পায়। আর আমরা হচ্ছি ব্রাহ্মণ, আমরা 4 বর্ণের শ্রেষ্ঠ, আমরা প্রণাম করব না কখন। কিন্তু এমন ভাবে আসরের ভিতরে ঢুকে গেছে, ওই জায়গা প্রণাম না করলে অসুবিধা হয়, মানে একটু সামাজিক দিক দিয়ে একটু অসুবিধা হয়। কেউ যদি মনে করেন এই জায়গা আসে সবাই প্রণাম করতেছে, তুমি না করলে অসুবিধা হয় না, একটু খারাপ খারাপ দেখায়। তখন প্রথম ব্রাহ্মণ সংকোচ নিয়ে প্রণাম করেছে হরিচাঁদের পায়। যখন প্রণাম করে আমি বলি আপনার দিকের গোচরে, তখন কিন্তু ওই যে দ্বিতীয় ব্রাহ্মণ ছিল সে মনে মনে ভাবতে লাগলো, সামনেরটা যখন দেশে তাহলে আমি বসে থাকবো কেন, আমিও দিয়ে ফেলাই। তখন ওই দ্বিতীয় ব্রাহ্মণ প্রণাম করেছে হরিচাঁদের পায়। কিন্তু তৃতীয় যে ব্রাহ্মণ ছিল সে প্রণাম না করিল, সে প্রণাম করবে না। কিন্তু লীলামৃতে লেখা আছে দেখবেন, গ্রীবা, গ্রীবা মানে ঘাটি, জোর করে ওই ব্রাহ্মণকে প্রণাম করায়। যখন প্রণাম করায় তখন ব্রাহ্মণ সমাজের অপমান হয়। ব্রাহ্মণরা যারা ছিল গ্রামবাসীকে ডাক দিয়ে বলল, আজ থেকে এদের আলাদা করে দাও, এদের গ্রামে এদের সঙ্গে আমাদের সমাজ চলবে না।
যখন আলাদা করে দেয় সেই দিন হরিচাঁদ ঠাকুর বলেছিল ধর্ম সভায়, এদের আলাদা করে দিলি, আলাদাভাবে এরা নাম করে। মনে আসে ভাবো, এরা আজ থেকে ভিন্ন সম্প্রদায়, মতুয়া আখ্যান। এই মতুয়া নাম জগৎ সংসারে লীলামৃতের ভিতরে পাওয়া যায়। আমি তোমার কাছে জানতে চাই, প্রথম প্রশ্ন, তোমার মত পথ যদি ভালো হয় আমার সে জায়গা যেতে কোনো অসুবিধা নাই, আছে নাকি? তোমার মন্দির যদি সুন্দরভাবে সাজানো থাকে, আমার তো ইচ্ছে করবে যাই ওই মন্দির যেটা প্রণাম করে আসি, তাই না বাবা? মত পথ যেটাই হোক না কেন, বৈষ্ণব পথ হোক, শাক্ত পথ হোক, কালী ভক্তের পথ হোক, গণেশ ভক্তের পথ হোক, যে পথ হোক যদি ভালো হয় আমরা যাবো, অসুবিধে কি? মনে করেন এই এখান থেকে শিমুলারির থেকে আপনি কলকাতা যাবেন, এখন প্লেনে ভাড়া হচ্ছে 15 টাকা আর ট্রেনে হচ্ছে 300 টাকা, কেউ ট্রেনে যাবে? তার মানে যে ভালো পথ। আমার কথা হচ্ছে এই জায়গায় আমি পাগল তোমার কাছে জানতে চাই, আচ্ছা মতুয়াদের মূল আদর্শগুলো কি, এইটা তোমার কাছে জানতে চাই। একজন মানুষ কোন আদর্শ থাকলে জগৎ সংসারে মতুয়া হতে পারে, এইটা আমি তোমার কাছে জানতে চাই। কোন কোন গুণ থাকলে এই জগৎ সংসারে একজন প্রকৃত মতুয়া হতে পারে, এই প্রথম প্রশ্ন দিলাম তোমারে। কারণ তুমি মতুয়া হয়েছো জগৎ সংসারে, আগে তোমার এই রকম ভাব আজ পর্যন্ত দেখি নাই, এই প্রথম দেখলাম তুমি হয়েছো মতুয়া। তাহলে আমি তোমার কাছে জানতে চাই, একজন আদর্শবান মতুয়া হতে গেলে কোন কোন গুণের প্রয়োজন জগৎ সংসারে, এইটাই আমি তোমার কাছে জানতে চাই। এখানে কিন্তু কাউরে কোনো নিন্দা সূচক কথা বলার আমার কোনো কারণ কি, হরিচাঁদ ঠাকুর বলেছে, কি বলেছে দ্বাদশ অধ্যায়, চরিত্র পবিত্র ব্যক্তির প্রতি জাতিভেদ করিও না। সে মুসলমানও হতে পারে, সে বৌদ্ধ হতে পারে, সে খ্রিস্টানও হতে পারে, সে বৈষ্ণব হতে পারে, যদি প্রকৃত সে ভক্ত হয়। ভক্ত যে শুধু সনাতন ধর্মের ভিতরে আছে না, মুসলমানদের ভিতরে ভক্ত আছে। আপনারা নাম শুনে থাকবেন, কে? আব্দুল কাদের জিলানীর নাম শুনেছেন? আব্দুল কাদের জিলানীর নাম, বাবার নাম ছিল আবু জঙ্গে মুসা। তা উনি কি করত? উনি একটা কবিরাজি করত। কি কবিরাজি? উনি কবিরাজি করত এইরকম, গর্ভবতী অবস্থায় কোনো মহিলা তার সামনে আসলে উনি দুধ আর কলা খেয়ে বলে দিতে পারত ছেলে হবে না মেয়ে হবে। বাগদাদ শহরে উম্মে হানি নামে একটা মেয়ে, তার 19টে মেয়ে হয়েছে। এখন ওই যে চাচা করছে, এর পরেরটা যদি মেয়ে দিস তাহলে তোরে তালাক দেব। মানে 19টে হয়ে গেছে আর পরেরটা যদি মাইয়ে দেয়, রাগ হয়ে গেছে ওই লোক। এখন ওই মহিলা তো আবার গর্ভবতী হয়, মনে মনে চিন্তা করছে এই সময় যদি আবার মাইয়ে হয় তাহলে তো আমার তালাক দেবে। কিন্তু ওই কানাকানি ভাবে শুনেছে বাগদাদ শহরে আবু জঙ্গে মুসা নামে একজন পীর আছে, উনি বলে দিতে পারে গর্ভবতী মহিলা দেখলে তার পেটে সন্তান আছে, মানে ছেলে আছে না মেয়ে আছে। মনে আছে ভাবো, আমি তার কাছে যাব। ধীরে ধীরে তখন ওই উম্মে হানি ধীরে ধীরে ওই আব্দুল কাদের জিলানীর বাবা কাছে গেল। যাবার পরে ওই আগে দুধ কলা দিতে হবে, দুধ দিতে হবে আর কলা দিতে হবে। দুধ কলা দিল, দুধ কলা দেওয়ার পরে কিছু সময় চোখ বুঝে করছে, মা বাড়ি যা, আবার মাইয়ে হবে। শুনিয়ে ও লোক, ও মহিলার কাজ হয়ে গেছে যে আবার মাইয়া। উনি তো সত্যি কথা বলে দিয়েছে যে বাবা যাও মা, আবার তোমার মাইয়া হবে। এখন ও মহিলা ভাবছে আজ যাবো না, গেলেই তো তালাক খাবো। মনে আছে ভাবো, আমি নদীর জলে আমার প্রাণ বিসর্জন দেবো। এইভাবে চিন্তা করে যখন যায়, কিন্তু আব্দুল কাদের জিলানীর বয়স তখন 5 বছর হয়। ওই মাঠে ছেলেদের সাথে খেলছিল, যখন ওই উম্মে হানি কানতে কানতে যায়, আব্দুল কাদের জিলানী দেখতে পায়, 5 বছর বয়স তখন ডাক দিয়ে কয়, ও মা তুমি কান্দো কেন? কসে তোমার দ্বারে বললি আমার ব্যথা যাবে না। কয় কেন, কি অসুবিধা? দে আমার কাছে কও। কসে আমি গেছিলাম এই পীরের কাছে, কিন্তু জানে না ওর ছেলে আব্দুল কাদের জিলানী জিজ্ঞেস করছে, কসে কি হয়েছে যাইয়া? কইছে যাওয়ার পরে আমি ওই যে ছেলে হবে না মেয়ে হবে, আমার এমনি 19টে মেয়ে, আর আমার স্বামী বলছে যদি এরপরে আরেকটা মাইয়ে হয় তাই আমার তালাক দেবে। তাই আমি শুনতে আসছিলাম মেয়ে হয়েছে না ছেলে হয়েছে। এখন করছে মেয়ে হয়েছে, আমার বাঁচার ইচ্ছে নাই। করছে কি যার কাছে আইসো সে লোক তোমার মেয়ে যদি ওই এইটাকে মেয়েটারে ছেলে বানাতে পারবে না, তার দ্বারে গেইছো কেন? তার দ্বারে গেইছো কেন? তুমি এক কাজ করো, আমি একটা তোমাকে বুদ্ধি দিচ্ছি, এই বুদ্ধি অনুসারে যাও। কি? যাইয়ে বলবা এই পেটের মাইয়া তোমার ছেলে করে দিতে হবে, যদি না করে দাও তাই আমার দুধ কলা ফেরত দাও।
কিন্তু দুধ কলা ওই যে তুমি যে কিনিয়ে নিয়ে দিবা তা হবে না, যেটা খাইছো সাবাইয়া ওইটা আবার সেই রকম আগের মতো করিয়ে দিবা। ওই মহিলা ওই বুদ্ধি পাওয়ার পরে মনে মনে চিন্তা করে বুদ্ধিটি তো খারাপ না। ধীরে ধীরে আবু জঙ্গা মুসের কাছে যায়। আবু জঙ্গা মুসার কাছে যাবার পরে গিয়ে বলছে, শোনো মেয়ে হয়েছে ভালো কথা, এই মেয়েটারে ছেলে করে দিতে হবে। এখন ওর দিক টাকায় দেয় কি যে এই বুদ্ধি এই মহিলার মাথায় আসতে পারে না, এরে কোনো বুদ্ধি দেশে কোসে তোরে বুদ্ধি দেশে কেডা, কোসে বুদ্ধি দিয়ে কোনো দরকার নাই, আমার এই পেটের মেয়ে ছেলে করে দিতে হবে, নালি আমার দুধ কলা ফেরত দাও। এ সর্বনাশ কল না, মনে মনে চিন্তা করে এই তোরে এই কথা শিখাই দিয়েছে কেডা, তার দ্বারে নিয়ে যা। কসে আসো তাহলে। ধীরে ধীরে ওই আব্দুল কাদের জিলানির কাছে নিয়ে যায়, ছেলের কাছে। কসে এই ছোট্ট ছেলে আমার শিখাই দিয়েছে। তুই কি কইছিস? কইছি কি যে ওই মাইয়াটারে সল বানাই দাও। সল বানাতে না দুধ কলা খাও কেন? এই যেই কইছে শর্ট দিছে, কানপট্টি চড়াই। যেই কানপট্টি চড়াই আব্দুল কাদের জিলানির শর্ট দেয়, ডাক দিয়ে কয়, যা বাবা প্রথম শর্ট যখন দিয়েছো যাও, ওর পেটের ডা ছেলে হয়ে গেছে। মুখের বাক্য কি বলবো আপনার দিকের দ্বারে বাবার সামনে যখন এই কথা কয়, আবার আব্দুল কাদের জিলানির শর্ট দেয়। তখন ডাক দিয়ে কয়, বাবা আবার শর্ট যখন দিলেন, ওই বাড়ি যে ওই মহিলা দেখবে ওই 19টাও ছেলে হয়ে গেছে। ফিরে আবার যখন শর্ট দিতে যায়, আব্দুল কাদের জিলানি ডাক দিয়ে কয়, বাবা শর্ট দিয়ে না, তাহলে বাগদাদ শহরে কোনো মাইয়ে লোক থাকবে না, সব বিটা মানুষ বানাই দেবো। কিন্তু এই জন্য করি বর্ণনা, চরিত্র পবিত্র ব্যক্তির প্রতি জাতিভেদ করিও না। সে মুসলমানও হতে পারে, সে কৃষ্ণ ভক্ত হতে পারে, সে হরিভক্ত হতে পারে, কিন্তু তার চরিত্র পবিত্র থাকা চাই। এই জন্য তোমার কাছে আমি জানতে চাই, একজন সাধারণ মানুষ কোন কোন গুণ থাকলে প্রকৃত মতুয়া হতে জগৎ সংসারে পারে, এইটাই আমি তোমার কাছে জানতে চাই। আমার বুঝতে পারিছেন? একদম পরিষ্কার কথা। আর গোসাইগি মতো ওই ঝামেলা কথা আমি জানি না, আমি পারি না। কিন্তু আপনারা মনে রাখবেন, গোসাইরে কিন্তু ঝামেলা ফাঁকাতেই পারে। উন্ডাজা ফ্যাসকুজ দেয়, আমরা হচ্ছে সাধারণ বলদ মানুষের মতো, আমাদের যা কবে আমাদের তাই বুঝতে হবে। গ্রামের একজন সাধারণ, একদম সাধারণ মানুষ, ও গেছে হোটেলে খাইতে, হোটেলে খাবে। হোটেলে যখন যায়, এখন ওই 5 স্টার হোটেলে যাওয়ার পরে জিজ্ঞেস করছে, ভাই ভাত টাত আছে নাকি? মানে আরে বাংলা ভাবে করছে তো, তা মালিক বুঝতে পারিছে এ জাত বলদ। হোটেলে আসি একটা ভাব টাপ থাকবে না আলাদা, খাবার টাবার স্টাইল, এই ওয়েটার এরকম একটা ভাব দেবে না। কিন্তু ও যে কছে ভাত টাত আছে নাকি, দে তাড়াতাড়ি। মালিক ঠিক পাইছে যে বলদ, তা ওরে প্রথম ভালো করেই দিয়েছে, ভাত টাত দিয়েছে। ভাতের এই পাশে বেগুন ভাজি, ডাল, তারপরে ওই মানে যা যা দেয় ওই সবজি যেগুলো দেয়, আর ওই ভাতের মাঝখানে নাপতি বাটির 1 বাটি ডাল দিয়েছে, বুঝলে? এখন ওই নাপতি বাটির 1 বাটি ডাল ও ভাবছে প্রথমে ডাল দিয়েই খাই, ডাল ঢালিয়ে নেছে, এখন মাখাচ্ছে। এখন দেয় কি ভিতরে মাছের কাটা, মাছের কাটা দেখে বুঝতে পেরেছে যে মাছের মাথা দিয়ে রান্না করেছে। যেমন দিদির বাড়ি আমি খাইছি মাছের মাথা, ওর ভিতরে মাছের মাথা দেখলাম। তাই মুগির ডালি মাছের মাথা দেখে উনি ভাবছে তাহলে কাটা ফেলাই দেবো কেন, একটু সাটা দিয়ে খাইয়ে নি। দেখবা অনেক মানুষ আছে এরা তেজপাতাও সারে না, কয় তেল জাল মাহান রয়েছে ও ফেলাই দেবো কেন, একটা সাটা দিয়ে ফেলাই দিই। তেজপাতাও সারে না কিন্তু অনেকে দেখবা। তা ওই কাটা ফাইয়াটা সুসা দিয়া এখন দেখি যে ভালোই স্বাদ তো। এখন বলদ মানুষ তো ভাবছে যে থাক তাহলে এটা মাথাই খাই, খালি খালি কাটা খাবো কি এত্তি। মালিককে রাখ দেশে, মালিক এদিকে আসেন। মালিক আইসে, কি বলছে, আমি ওই মাছের মাথা খাবো, আছে? বলছে আছে। কোথায়? আমি মাছ টাছ খাবো না, শুধু মাছের মাথা খাবো, এই ভাতের সঙ্গে মাছের মাথা দিয়ে খাবো। তা কত পড়বে দাম, আগে বিনিময় করা ভালো। এখন মালিক করছে, শোনো মাথা কাতলা মাছের মাথা আছে, মাথার 2 রকম দাম। করছে কি রকম? ভাবছে ছোট বড় হবে, কিন্তু ছোট বড় না, মাথা একই রকম। মাথা যদি শুষে শুষে খাও তাহলে 25 টাকা, আর যদি চাবাই ফিনিশ করে ফেলো তাহলে 50 টাকা। এখন দেয় কি কয় কি, মাথা আমার খাওয়া হয়ে যাবে, চাবাই খাওয়ার শুষে খাওয়ার ভিতরে পার্থক্য কি? মালিক করছে, তুমি যদি চাবাই ফিনিশ করে ফেলো অত তো কোনো কাজ হবে না, কিন্তু শুষে শুষে খালি যে কাটাগুলো থাকবে ওই কাটা দিয়ে কালকে মুগ ডাল করে দেবো। বাহ 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 বাহ। ও লোক শুনিয়ে কয় কি করছে, তুমি যে কাটা খাচ্ছ না ওটা হচ্ছে কালকের কাটার মুগ ডাল। ও বমিও দিয়েছে শুনিয়া। এজন্য চরণ ধরে করি মানা, গোসাই এই সমস্ত ডাল টাল তুমি আমারে খাওয়াইয়ে না, না এটা দেবো। হ্যাঁ ওই বুড়ির দেখো, চোখ দেখো, আমি তো শুনলাম, আমি না দিয়ে যাবো নাকি?
না আমি গল্প কব না, সত্যি একটা কথা বলবো, সত্য কথা আর মিথ্যে কথা না মা। এই আমরা গত বছর গিয়েছিলাম মালখানগিরি গানে, মালখানগিরি এইটা হচ্ছে 36 নম্বরে। আমাদের ইমার্জেন্সি বায়না হলো, হঠাৎ করে বায়না হলো, আমরা বললাম যে এখন ট্রেনে যেতে পারবো না, টিকিট পাবো না, আমরা যাব না। বলছে আপনাদের মানে ইসে নিয়ে আসবো, ওই যে কিসে জানো, আরে ফ্লাইট, প্লেন কলি তো সবাই বোঝে, ওই ফ্লাইটে নিয়ে আসবে। ঠিক আছে ভালো হয়েছে, জীবনে কোনোদিন প্লেনে উঠি নাই, প্লেনে উঠবো। এখন আমরা দমদম এয়ারপোর্টে গেলাম, এয়ারপোর্টে যাইয়া প্লেনে উঠেছি। প্লেনে উঠার পরে এখন ওই দেখবেন প্লেন সেবিকা যারা থাকে, মহিলারা যারা থাকে, ওরা হিন্দিতে বলে এই বেল্ট এইভাবে বাঁধো, এইভাবে দাও। আমি আর বেল্ট টেল বান্ধি নেই, আমি ভাবছি আমি সরকার মানুষ, আমার বেল্ট বান্ধা লাগবে না। যেই প্লেন নিচের উপরে উঠি সেই গুল্লি দিয়ে পড়িছি আমি। যেই গুল্লি দিয়ে পড়িছি ওই এক মহিলা এসে টানিয়ে উঠে কছে তুমি বেল্ট পরো নাই? আমি কছি আমি তো মোস্তানি দেহাতি গেছিলাম। কছে প্লেনে মোস্তানি দেখাতে যায় না। আমরা যেন কোন জায়গায় নামলাম, ভাইজাক এয়ারপোর্টে। ভাইজাক এয়ারপোর্টে নামার পরে আমাদের খিদে লেগেছে, বাবুরে বললাম বাবু চলো একটা হোটেলে খেয়ে নি। বলছে চল, আমারও খিদে লেগেছে, ভালো একটা রেস্টুরেন্ট দেখে ঢোক, একদম পরিষ্কার পরিচ্ছন্নতা যদি থাকে। এখন গেলাম, কিন্তু বাইরেতে সুন্দরভাবে সাজানো, ওর ভিতরে ঢুকলাম, দেখলাম যে হোটেল খারাপ না ভালো, কিন্তু ওখানে একটা মহিলা দাঁড়িয়ে আছে আর 10 বছরের একটা মেয়ে। আমরা দেখে মনে মনে চিন্তা করলাম তাহলে হোটেল খারাপ না, লোকও আছে খাই তালি, কিন্তু আমাদের কপাল খারাপ, হোটেলের মালিক নাই। ও হচ্ছে হোটেলের মালিকের বউ আর মাইয়া, দুইজনে রয়েছে, হয়তো বা কোনো কাজে গেছে উনি ঘন্টা খানেকের জন্য। ওই সময় আমরা ঢুকেছি, আমরা ঢুকে যাই বইছি। হোটেলে তো মানুষ নাচতে যায় না, খাতি যায়, যেই খাতি বইছি এমনি ওই 10টা প্লেটে উনি ভাত দিয়েছে আমাদের, 10টা প্লেটে ভাত দিয়ে চুপ করে বসে রয়েছে, আর কিছু দিচ্ছে না। এখন আমরা ভাবছি আর কিছু দেবে না। এখন আমি বললাম ও মা আর কিছু দিবা না? এখন ওই মহিলা, যখন আমি জিজ্ঞেস করেছি, ওই মহিলা আর মহিলার মাইয়া যেভাবে কথা বলতেছে আমি বুঝতে পারিছি যে এরা বাংলা ভাষা বোঝে না। ওই জায়গা হচ্ছে তেলেগু ভাষা, বিশ্রী ভাষা, জীবনে এইরকম ভাষা আমি শুনি নাই। সে কত বড় ভাষা, নেনু নান্নু পাট্টা রাট্টা, মানে তেলেগু না খালি গু, আমি বুঝতে পারলাম না, এত বড় পাতিল ভাষা। কিন্তু উনার কথার মাধ্যমে বুঝতে পারলাম উনি একটা হিন্দি জানেন। হাসিস না, চুপ করে থাক, সেই যন্ত্রণায় তোরা যদি প্রতি একটা হিন্দি পারে, ওই বাংলায় বলে বুঝতে পারছি না, হিন্দিতে বলে পাতা নেই, বুঝলি? এখন ওই মহিলা কাছাকাছি, আমি বলছি মা আর কিছু দিবা না? ওই মহিলা সে করছে পাতা নেই, মানে উনি বুঝতে পারছেন আমাদের কথা। এখন আমাদের যে বেহালা বাজায়, আমাদের আরেকজন আছে বেহালা বাজায়, সুনীল কাকা, উনি করছে বাদ দিয়ে কত সময় রাখছো, আবার পাতা দিয়ে করবো কি? আমি কছি কাকা তুমি কও কি? কছে ওই বিটি আবার পাতা দেবে আমাকে। আমি কইছি না পাতা দেবে না, উনি কছে পাতা নেই, মানে উনি বুঝতে পারছেন আমাদের ভাষা। কছে ও তা কবি না, আমি ভাবছি উনি আবার পাতা দেবে, এত সময় বসায় রে আবার পাতা দেয় নাকি। আমি কছি তুমি চুপ করো। মারে ডাক দিছি, মা এদিক আসো, আমরা বুঝতে পারছি এনে খাতি টাতি পারবো না, কারণ কি করে বুঝবো উনারে যে আমাকে এইগুলো দাও। এই যে ডোল বাজায়, এই যে দেখছো কত বড় ফাজিল। এই চুপ কর, আমি আনিয়ে দিচ্ছি, কি লাগবে কর। কাকা করছে যে বুবা মানুষ কথা কয় না, বুবা মানুষ কথা কয় না, মার কাছে ইশারার মাধ্যমে চায় না। আমি ছেলে হয়ে বুবা হয়ে দরকার হয় মার কাছে চাইয়ে খাবো। ডাক দেশে মা এদিক আসো, দাঁড়ে দাঁড়ে আইসে। এখন আমি দেখলাম যে করবে কি, এখন দেখলাম দাঁড়ে দাঁড়ে যাইয়া মানে দন্ত দিয়ে সর্পণ করছে, মানে দাঁত দিয়ে চাবাচ্ছে, কিছু যেন চাবাচ্ছে। এরপরে চাবাই টাবাই ওই মহিলার মুখের ধরে যে করছে, ওই মহিলা বুঝে লাইছে যে এটা কাঁচা লঙ্কা চাচ্ছে। ওরে ভাই রে ভাই, যেই রকম চাইছে এইরকম মোটা মোটা কাঁচা লঙ্কা, বোম্বাই কাঁচা লঙ্কা, এক কামড় দেওয়ার পরে কান করতে গরম হয়ে গেছে। কিন্তু ওই যে বেহালা বাজায় সুনীল কাকা, ওই ঝাল দিয়ে উনি করছে আমি খাবো না। আমি কইছি কেন? কমিটির ওই জায়গা দিয়ে খাবো, এখন যা পাইছো ওই লঙ্কা দিয়ে সাবাই টবাইয়া দলীয় মূলে খাও। কছে না এই লঙ্কা দিয়ে ঝাল, মানে উনি খাবে না, ওনার দোষ হচ্ছে একটা জায়গায়, উনি যখনই খাবার ভিতরে পড়বে পিছন দিয়ে বারতি হবে। ওই লঙ্কা যদি খায় পিছনে যা পড়বে ওই ভয়তে উনি খাবে না। কি দশা! এখন ওই লঙ্কা দেশে এখন কাকারে কইছে তুমি যা পারো ওই বিটির দাঁতে চাইয়ে নাও, আমরা পারবো না। এখন ওই সুনীল কাকা দেই কি ভাত এইভাবে উঠাচ্ছে আর ফেলাচ্ছে, রাগ হচ্ছে, খিদের শরীর। এখন ওই মহিলারে ডাক দেশে, এই বিটি এইদিকে আয়।
তোরে কিরা হোটেল দিদি কইছে গিটির সলাই তোরে দুটি দিব নাকি? ও বিটি করছে পাতা নেই। আমি কইছি ওই বিটি যদি বসতো গিটির সলাই তোমারে দুটে দিত। করছে দেখি আমি একটু চেষ্টা করে দেখি কিছু পাওয়া যায় নাকি। এখন ওই মহিলারে করছে তোমরা ডিম টিম রান্ধো না? আরে খাস বাংলা কইছে। আমি কইছি বাংলা বোঝে নাকি, হিন্দি কও দাও বোঝে নাকি। এখন ওই কাকা করছে আন্ডা বিহে আন্ডা। কবিটি করছে পাতা নেই। কয় কত সময় পাতা নেই কবি? পাতা আছে আমি তোরে বলাবো। এখন দেখলাম ওই মহিলার দ্বারে চলে গেছে কাকা হাঁটতে হাঁটতে। এখন যাইয়ে দেখলাম পিছনে হাত দিয়েছে, বুঝলি? পিছনে হাত দিয়ে করছে কুকুক কুক। যেই কুকুক কুক কইছে ওই বিটি বুঝে লাইছে যে এটা মুরগির ডিম চাচ্ছে। ওরে ভাই রে ভাই, দুই পিস করে মুরগির ডিম দিয়ে দিল। কাকার চরণে সালাম জানাই যে উনি এইরকম ভাবে বুঝলো। ওই বিটি দিয়ে যে কি আনন্দ ভালো। আবার এসে করছে কি আবার তোমাকে কুকুক কুক দেবো নাকি? আমি কইছি না, দিতে হবে না। দেখ অনেক হাসি হয়েছে। এবার গোসাই আসুক, ছোট্ট করে একটা গান গাই, ছোট্ট করে আসর করলাম। এবার গোসাই এসে দেখি কি সমাধান দেয়, দেখি তারপরে কি কয়। দাও বাড়ি। ওরে ও তার রসে তনু, ও তার রসে তনু ডগ মগ, ভাবে তনু ডগ মগ, নয়ন দেখলে চেনা যায়। আমার হরিচন্দ্রের রূপের কিরণ লেগেছে যার গায়ে। হরিচাঁদের রূপের কিরণ লেগেছে যার গায়ে। হরিচাঁদের রূপের কিরণ লেগেছে যার গায়ে। ও তার রসে তনু ডগ মগ, ও তার ভাবে তনু ডগ মগ, নয়ন দেখলে চেনা যায়। হরিচাঁদের রূপের কিরণ লেগেছে যার গায়ে। হরিচাঁদের রূপের কিরণ লেগেছে যার গায়ে। রূপ নিহারি ভক্ত যে জন হয়, ও সে চিত্ত চক্র হয়ে বিভোর চাঁদের সোদা খায়। চাঁদের সোদা খায়। রূপ নিহারি ভক্ত, ভক্ত যে জন হয়, ও তার চিত্ত চক্র হয়ে বিভোর চাঁদের সুধা খায়। ওরে হয়ে অনুরাগী সর্বত্যাগী, হয়ে অনুরাগী সর্বত্যাগী, নয়ন পথের ঝলক দেয়। হরিচাঁদের রূপের কিরণ লেগেছে যার গায়ে। হরিচাঁদের রূপের কিরণ লেগেছে যার গায়ে। গগন সাদে জগৎ আলো হয়, আমার হরিচাঁদের কিরণেতে মনের আধার যায়। মনের আধার। দেখো গগন সাদে জগৎ, জগৎ আলো হয়, আমার হরিচাঁদের কিরণেতে মনের আধার যায়। ওরে এবার অগণিত রবি শশী, এবার
উদয় হরিচাঁদের পায়। হরিচাঁদের রূপে কিরণ লেগেছে জাগায় আমার, হরিচাঁদের রূপে কিরণ লেগেছে জাগায়। কি কব সে রূপের মাধুরী, আমার নয়ন পথের ছিদ্র পেয়ে মন করে চুরি। মন করে চুরি, অমন কি কব সেই রূপের মাধুরী, আর নয়ন পথে ছিদ্র পেয়ে মন করে চুরি। মন করে চুরি, আমার সর্বস্বদন করে হরণ, সাধন করে হরণ, আমার সর্বস্বদন করে হরণ, নয়ন পথের ঝলক দেয়। হরিচাঁদের রূপে কিরণ লেগেছে জাগায় আমার, হরিচাঁদের রূপে কিরণ লেগেছে জাগায়। যার লেগেছে সে চাঁদের কিরণ, আর দিবানিশি চাঁদের শোধা করে আস্বাদন। করে আসাদন, ও সে প্রেমানন্দে হয়ে মগন, আনন্দ হয়ে মগন, প্রেমানন্দে হয়ে মগন, আনন্দে হয়ে মগন। ও সে প্রেমানন্দে হয়ে মগন, ধোলায় গড়া গড়ি যায়। আর হরিচাঁদের রূপে কিরণ লেগেছে জাগায় আমার, হরিচাঁদের রূপে কিরণ লেগেছে জাগায়। গোসাই কলক চাঁদ সেই চাঁদের রূপ ফেরে, ও তার হৃদয় আলোক হয়ে পুলক পলক না মারে। ওরে মহানন্দের বাণী শোনসিনী, মহানন্দের বাণী শোনসিনী, তোর দর্শনের সময় যায়। হরিচাঁদের রূপে কিরণ লেগেছে জাগায় আমার, হরিচাঁদের রূপে কিরণ লেগেছে জাগায়। নকুল দত্ত নামটি নিয়ে সভাতে দাঁড়াই, কিছু প্রশ্ন করে গেলাম রাজিন পাগলার ওঠাই। যেভাবেতে প্রশ্নপত্র সভায় করলাম দান, এক এক করে ধরে ধরে তার দিও সমাধান। আর কোন আদর্শ থাকলে একজন মতুয়া হতে পারে, ব্যাখ্যা করে বুঝাইও তুমি ধর্মরাজ বাসরে। এই প্রথম প্রশ্ন করলাম আমি, আমার কথা নিও ভালোভাবে আসরে এসে বোঝাইয়া দিও। কোন আদর্শ থাকলে পরে জানিবারে চাই, প্রকৃত মতুয়া হতে পারে বলো না আমায়। সাধু গুসাই পাগল আমি দেখিবারে পাই, এক একজন এক এক স্তরে বলো না আমায়। কোন পথে গেলে আবার দেখো সাধু হওয়া যায়, আবার কোন পথে গেলে পাগল হওয়া বটে যায়। ব্যাখ্যা করে বুঝাইবে তুমি সভার মাঝারে। এই দ্বিতীয় প্রশ্ন করলাম শরণের ওপরে। হরিগুরু চাঁদের কি আদর্শ দেয়, ব্যাখ্যা করে বুঝাইবে তুমি ধর্মসভার গায়। এই তিনখানা প্রশ্ন করলাম, আমার কথা নিও ভালোভাবে আসরে এসে তাহার জবাব দিও। প্রথমবারে বেশি কথাই আমি বলবো না, ছেড়ে দিয়ে যাবই আমার এই কাব্য আলোচনা। এরপরে গুসাই আমার সভাতে আসিবে, তাহার ভাবের কথা তুলিয়া ধরিবে। দেখি এসে কোন ভাবে সে কোন কোন কথা কয়, কোন ভাবে এসে দেয় তার ভাবের পরিচয়। সেইভাবে থেকে থেকে আমি বলে যাব তারে, এই তো বাসনা আমার রয়েছে অন্তরে। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবই আমার কাব্য আলোচনা। অনেকভাবে অনেক কথা বলতে গেলে পরে অনেক ভুল ত্রুটি তাই হয়ে যেতে পারে। আপনাদের স্মরণেতে করি নিবেদন, আমার ভুল ত্রুটিও সব করিবেন মার্জন। তবে আর বেশি কথা বলবো না,
ছেড়ে দিয়ে যাবই আমার কাব্য আলোচনা। এরপরে পাগল আমার সমাপ্তি আসিবে, তাহার ভাবে এর কথা তুলিয়া ধরিবে। দেখিয়ে সে কোনোভাবে কোন কথা কয়, কোনোভাবে এসে যাতে ভাবের পরিচয়। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা। এদিকে যে আছেন যারা ভক্ত গান বন্ধনা করে যাই সবার কোন এই পর্যন্ত আমার ভাব সাঙ্গ হলো। প্রেমানন্দে ভক্ত বৃন্দে সবাই হরি হরি বল।